স্বামীর পরকীয়ার কারণে মা ও সন্তান থাকতে এসেছে একটি নতুন অ্যাপার্টমেন্টে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। এরপর মা তার সন্তানের নিরাপত্তার জন্য বাসায় সিসিটিভি লাগায়। এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একজন একজন করে মানুষ মারা যেতে থাকে। কিন্তু কেন? এর পেছনের আসল রহস্যটাই বা কি? গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ে ক্যামেরার সামনে কথা বলছে। সে জানায় সম্প্রতি তার মনে হচ্ছে সে যেন আর নিজের মতো নেই। নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই তার থাকছে না। হঠাৎ সে অদ্ভুত কাজ করে ফেলে। সে কি করে যেগুলো সে নিজেও বুঝতে পারে না। এরই মধ্যে সে নিজের মাথা দেয়ালে বারবার আঘাত করতে করতে সেখানেই মারা যায়। এরপরে দেখা যায় সুঙ্গে তার মেয়ে জিওর সঙ্গে নতুন অ্যাপার্টমেন্টে উঠতে আসে। গাড়ি পার্ক করার পরও সুঙ্গে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। কি যেন একটা ভাবছে। জিও তাকে ডেকে হুঁশ ফিরিয়ে আনে। সুঙ্গে মেয়েকে গাড়িতে অপেক্ষা করতে বলে আর নিজে মালপত্র তোলার কাজ দেখতে যায়। সে কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করে। সব জিনিসপত্র বাইরে থেকে লিফট দিয়ে ওপরে তোলা হয়। নিচতলার একজন বাসিন্দা বারান্দা থেকে বিষয়টা লক্ষ্য করছিল। জিও জানতে চায় তারা কোন তলায় থাকবে। সুঙ্গে জানায় তাদের ফ্ল্যাট ৫ম তলায়। সব জিনিসপত্রই ঘরে তুলে ফেলা হয়। জিও নতুন বাসায় উঠে খুব খুশি। বিকেলে জিও তার বাবার কথা জিজ্ঞেস করে সে কি আসবে। সুঙ্গে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা আর কখনো আসবে না। এখন থেকে তারা দুজনই একসঙ্গে থাকবে। বিষয়টা এড়াতে সুঙ্গে হঠাৎ অসুস্থ হওয়ার ভান করে। রাতে সবকিছু গুছিয়ে ফেলা হয়। এরপর সুঙ্গের দরজার সামনে লবণ ছিটিয়ে দেয় যেন কোনো অশুভ কিছু ঘরে প্রবেশ করতে না পারে। ঠিক তখনই এক ব্যক্তি এসে বলে সাদা লবণের বদলে লাল লবণ ব্যবহার করাই ভালো। সুঙ্গে চমকে উঠে জিজ্ঞেস করে কে আপনি? পরে জানা যায় সে নিচতলার বাসিন্দা। বিষয়টা বুঝতে পেরে সুঙ্গে বিরক্ত করার জন্য ক্ষমা চায়। ৪০৮ নম্বর ফ্ল্যাটের এই লোকটি বলে এতে কোনো সমস্যা নেই, কারণ নতুন কেউ উঠলে এমন শব্দ হওয়া স্বাভাবিক। সে একটি ওয়েলকাম গিফট দিতে চায়, কিন্তু সুঙ্গে তা না নিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। পরের দিন সুঙ্গে একটি বেবিসিটার এজেন্সিতে যায়। সেখানে সম্ভাব্য কেয়ারটেকারদের ফাইল দেখে, কিন্তু কারো পারিশ্রমিকই তার বাজেটের মধ্যে পড়ে না। এজেন্সি মালিক জানায় যারা কোরিয়ান ভাষায় ভালো তাদের খরচ একটু বেশি। সুঙ্গে অন্য কোনো বিকল্প চায়। তখন তাকে বলা হয় একজন আছে, নাম হুয়াং, ভিয়েতনাম থেকে এসেছে, তাই কোরিয়ান ভালোভাবে পারে না। এতে সুঙ্গে একটু চিন্তিত হয় সে অবৈধ কর্মী কিনা তা নিয়ে। এজেন্সির লোকটি বিরক্ত হয়ে যায়, কারণ সুঙ্গে কম টাকায় ভালো মানের লোক চাচ্ছে। শেষে সুঙ্গে হুয়াংয়ের ফাইল নেয় এবং ইন্টারভিউ করার সিদ্ধান্ত নেয়। হুয়াং জানায় তার বয়স ২৯ বছর এবং সেই কাজ নিচ্ছে কারণ তার ছোট বোন কোরিয়ার একটি হাসপাতালে ভর্তি একটি দুর্ঘটনার কারণে। সুঙ্গে সরাসরি জিজ্ঞেস করে সে কবে থেকে কাজ শুরু করতে পারবে। হুয়াং বলে সে পরের দিন থেকেই শুরু করতে পারবে। তখন সুঙ্গে কিছু শর্ত দেয়। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকবে এবং কোনো অবস্থাতেই কাউকে ঘরে ঢুকতে দেয়া যাবে না, এমনকি কেউ আত্মীয় দাবি করলেও না। সেদিন রাতে সুঙ্গে বাসার চারপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসায়। জিও জিজ্ঞেস করে এগুলো কি তাকে নজরদারি করার জন্য? সুঙ্গে বলে না, এগুলো তার নিরাপত্তার জন্য, যেন সে একা থাকলে কোনো সমস্যা না হয়। পরের দিন সকালে হুয়াং আসে। তার চেহারা দেখে সুঙ্গে একটু অবাক হয়, তবুও তাকে ঘরে ঢুকতে দেয়। অফিসে গিয়ে সুঙ্গে তার সাবেক স্বামীর পাঠানো একটি পার্সেল পায়। চারপাশ দেখে সে সেটি ফেলে দেয়। কাজ করার সময় সে মাঝে মধ্যে বাসার সিসিটিভি চেক করে। একসময় দেখে হুয়াং জিওর সাথে কথা বলছে আর জিওর হাতে একটি ছুরি, যা থেকে পরিস্থিতি বেশ ভয়ঙ্কর মনে হয়। সুঙ্গির এক সহকর্মী জিজ্ঞেস করে সে কি করছে, কারণ তাকে খুব মনোযোগী লাগছে। সুঙ্গি জানায় সে বাসায় থাকা তার মেয়েকে দেখছে। সহকর্মী বলে জিও তো এখন বড় হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু সুঙ্গে তা অস্বীকার করে বলে জিও এখনো ছোটই আছে। এই সময় তার বস আসে, যার নাম কাং। সে সুঙ্গিকে মিটিং রুমে যেতে বলে। কাং জানায় এই মাসে সুঙ্গের কাজের পারফরমেন্স অনেক কমে গেছে, সে সাহায্য করতে চায় এবং একটি নতুন কেস তদন্তের দায়িত্ব দেয়। ফাইলটি দেখে সুঙ্গে অবাক হয়ে যায়, কারণ তার জানা মতে ইয়ঞ্জুর কেস আগে শেষ হয়ে গেছে এবং রিপোর্টে বলা হয়েছিল এটি আত্মহত্যা। কিন্তু কাং বলে সেটা পুরোপুরি বিশ্বাস করে না, কারণ পুলিশ ইয়ঞ্জুর ফোন থেকে একটি নতুন ভিডিও পেয়েছে যা তার মৃত্যুর আগে রেকর্ড করা হয়েছিল। সুঙ্গে ভিডিওটি দেখতে শুরু করে। ঠিক তখনই ইয়ঞ্জুর মা হঠাৎ রুমে ঢুকে চিৎকার করে বলতে থাকে তার মেয়ে আত্মহত্যা করেনি, সে ধারণা করে তার মেয়েকে মেরে ফেলেছে কোনো এক অশুভ শক্তি বা আত্মা।
সুঙ্গে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলতে থাকে কেসটি এখনও তদন্তাধীন। পরে ইয়ঞ্জুর মাকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। এদিকে বাসায় জিও ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল এবং বারবার একই ডায়লগ বলছিল, যেন সে অনেকবার দেখেছে। কিছুক্ষণের মধ্যে সুঙ্গে বাসায় ফিরে আসে। ওয়াং বাথরুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ার জন্য বিদায় নেয়। সুঙ্গে তাদের কথোপকথন নিয়ে কৌতূহলী হয়, কিন্তু ওয়াং বিষয়টি এড়িয়ে যায়। রাতে সুঙ্গে জিওকে প্রাইমারি স্কুলের বই থেকে পড়াশোনা করতে দেয়। জিও মাকে বলে থামতে, কিন্তু সুঙ্গে ভাবে সে পড়তে চায় না। এখানে আমরা দেখতে পারি জিও খুব সহজেই এবং দ্রুত সব প্রশ্ন সমাধান করে ফেলে। জিও যখন পড়াশোনা করছিল, সুঙ্গে আবার ইয়ঞ্জুর ভিডিওটি দেখে এবং তার বস যে অদ্ভুত ব্যাপারের কথা বলেছিল তা খেয়াল করে। ভিডিওটি আসলে গল্পের শুরুতে দেখা সেই ভিডিও। সে ভলিউম বাড়িয়ে দেয়, কারণ ইয়ঞ্জু খুব দ্রুত কথা বলছিল। হঠাৎ জিও তার পাশে এসে দাঁড়ায়। হাতে ছিল ইয়ঞ্জুর পড়ে যাওয়ার পরের একটি ভয়ঙ্কর ছবি। এতে সুঙ্গে রেগে যায় এবং তাকে বকাঝকা করে। এরপর তারা দুজন জিওর পড়া চেক করতে ঘরে যায়। পরের দিন অফিসে সুঙ্গে ও তার সহকর্মীরা ইয়ঞ্জুর কেস নিয়ে আলোচনা করে, যা আবার তদন্ত হচ্ছে। কিন্তু সুঙ্গে এই কেসটি দীর্ঘ করতে চায় না এবং বলে এটি আত্মহত্যায়। এদিকে দেখা যায় ম্যানেজার কাং এক কর্মীর সাথে খুব ঘনিষ্ঠভাবে বাইরে যাচ্ছে। সহকর্মীরা তখন গসিপ করতে থাকে যে তাদের বস হয়তো পরকীয়া করছে। এ সময় সুঙ্গে ইয়ঞ্জুর আত্মহত্যার রিপোর্টটি লিখতে থাকে, আর সেই সঙ্গে বাসার সিসিটিভিও দেখছিল। সেখানে দেখা যায় ওয়াং জিও রুমের মেঝেতে বসে কিছু একটা খুঁজছে এবং মেঝেতে ঠক ঠক করে শব্দ করছে। এই সময় ইয়ঞ্জুর মায়ের ফোন আসে। তিনি সুঙ্গেকে দেখা করতে বলেন। সেদিন রাতে আবারও তিনি জোর দিয়ে বলেন তার মেয়ে আত্মহত্যা করেনি। সুঙ্গে বোঝানোর চেষ্টা করে ইয়াঞ্জুর মৃত্যুর আগের ভিডিওতে কোনো হত্যার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তার মা বিশ্বাস করতে থাকে ইয়াঞ্জুকে কোনো অশুভ শক্তি হত্যা করেছে। এমনকি ভিডিওতে দেখা যায় অস্বাভাবিক কিছু লক্ষণ। সুঙ্গে আরও যুক্তি দেয় ইয়ঞ্জুর মানসিক সমস্যার ইতিহাস ছিল। যদিও এটিকে আত্মহত্যা বলা হয়েছে, তবুও তার মা ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ পেতে পারবেন এ কথাও জানায়। বাড়ি ফেরার সময় সুনকে দেখে এক প্রতিবেশী তার বাসার দিকে তাকিয়ে আছে। কাছে যেতে লোকটি দ্রুত চলে যায়। যাওয়ার আগে সে অভিযোগ করে সুনকে বাসা থেকে নাকি অনেক শব্দ হয়। এতে বিরক্ত হয়ে সুনকে বলে আবার যদি সে উকি দেয় তাহলে পুলিশ অভিযোগ করবে। ঘরে ঢুকে সুনকে ওয়াংকে জিজ্ঞেস করে সে জিওর ঘরে কি করছিল, কারণ সে মেঝেতে শুয়ে ঠকঠক করছিল। ওয়াং জানায় নিচতলা থেকে শব্দ হচ্ছিল, তাই সে সেটা শোনার চেষ্টা করছিল। এজন্য সুনকে নিজে গিয়ে চেক করে, কিন্তু কোনো শব্দ শোনে না। সেই রাতে জিওর জন্মদিন উদযাপন করা হয়, কিন্তু সুনগের কাছে পরিবেশটা একটু অদ্ভুত লাগে, বিশেষ করে যখন জিও ইচ্ছা প্রকাশ করে। সুনকে জিওর জন্য উপহার আনে, আর জিও কেক খেতে শুরু করে অস্বাভাবিক আগ্রাসীভাবে। কিছুক্ষণ পর দরজার বেল বাজে। দরজার সামনে একটি পার্সেল পড়ে থাকে। জিও বুঝতে পারে এটা তার বাবার পাঠানো উপহার। সে তাড়াতাড়ি সেটা নিয়ে যায় এবং খুলতে চায়, কিন্তু সুঙ্গে তাকে থামিয়ে দেয় এবং উপহারটি তার থেকে নিয়ে নেয়। এরপরে সুঙ্গে যখন রাতে কাপড় ধুচ্ছিল, তখন সে জিওর ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। পরের দিন সকালে অফিসে বসে সুঙ্গে ইয়ঞ্জুর মায়ের দেয়া একটি হাতের লেখা চিঠি দেখে। সেই লেখাটি পড়ে সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ এতে মনে হয় না যে ইয়ঞ্জু আত্মহত্যা করতে চেয়েছিল। সুঙ্গে তার বসকে আবার একটি মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে সতর্ক করে দেয়। সে বলে তাদের এই সম্পর্ক নিয়ে অফিসে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে গেছে। এরপর সে আবার সিসিটিভি চেক করে। সেখানে দেখা যায় জিও মেঝেতে শুয়ে থেকে বারবার মেঝে আঘাত করছে। পেন্ট্রিতে দাঁড়িয়ে ফোন দেখা ঠিক হবে না ভেবে সুঙ্গে বাথরুমে গিয়ে ভিডিওটি ভালো করে দেখে। তখন সে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটি মেয়েকে দেখা যায় যার গালে কাটা দাগ। ভয় পেয়ে সুঙ্গে সঙ্গে সঙ্গে ফোন করে জানতে চায় বাসায় আর কেউ আছে কিনা। হোয়াং জানায় শুধু সে আর জিও, আর কেউ নেই। কিন্তু সুঙ্গে বিশ্বাস করতে পারে না, তার মনে হয় জিও রুমে অন্য কেউ আছে। পরে চেক করেও কিছু পাওয়া যায় না। এমনকি জিও বলে তারা দুজন ছাড়া আর কেউ নেই। এরপরে মাঝরাতে ফোনে মুভমেন্ট নোটিফিকেশন আসে। সুনকে তাড়াতাড়ি উঠে দেখে জিও পিয়ানিকা বাজাচ্ছে। জিওকে মেকআপ করা অবস্থায় দেখে সুঙ্গে তার হাত থেকে লিপস্টিক কেড়ে নেয়। এতে ঝগড়া শুরু হয়। জিও চিৎকার করে বলে এটা তার জিনিস, কিন্তু সুঙ্গে বলে এসব বড়দের জিনিস। হঠাৎ জিও রেগে গিয়ে মাকে কামড় দেয়। এতে সুঙ্গে তাকে চড় মারে। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে সুঙ্গে জিওর কাছে ক্ষমা চায়।
ওয়াং আসলে সুঙ্গে তাকে বকাঝকা করে, কারণ সে মনে করে ওয়াংই জিওকে লিপস্টিক দিয়েছে। ওয়াং বিষয়টা বুঝতে না পেরে অবাক হয়, তারপরও ক্ষমা চেয়ে বলে এমন আর হবে না। এরপর সঙ্গে কাজে যায় এবং ইয়ঞ্জুর ভিডিও নিয়ে তদন্ত চালিয়ে যেতে থাকে। বাড়িতে ফেরার আগে সেই ইয়ঞ্জুর মায়ের বাসা যায়, সেখানে এখনও সেই ঘটনার চিহ্ন রয়েছে। তারা কথা বলতে বলতে সঙ্গে খেয়াল করে ছাদের দিকে একটা সিসি ক্যামেরার পুরনো চিহ্ন আছে। ইয়ঞ্জুর মা জানায় তার মেয়ে একা থাকতে পারত না, কারণ সে অসুস্থ ছিল। কিন্তু 1 বছর আগে ইয়ঞ্জু একটা বিদেশে ব্যাকপ্যাকিংয়ে গিয়েছিল। আগে সে খুব শান্ত ও ভদ্র মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে তার আচরণ বদলে যায়। সে যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। দেখা যায় ইয়ঞ্জুর মুখ রক্তে ভরা, ভয়ঙ্কর চেহারা, আর সে একই কথা বারবার বলে যাচ্ছে। ইয়ঞ্জুর মা আতঙ্কিত হয়ে সুঙ্গিকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে এবং সতর্ক করে সে যেন নিজের মেয়েকে ভালোভাবে দেখাশোনা করে। সুনকে বুঝতে পারে না আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। আবার সিসিটিভি দেখে সে অবাক হয়ে যায়। ওয়াংয়ের সঙ্গে একটি অচেনা তরুণী মেয়েকে দেখা যাচ্ছে, কিন্তু এই মেয়েটি কে সে একেবারেই জানে না। বাড়িতে পৌঁছে সুনকে দ্রুত ভেতরে ঢুকে সবকিছু চেক করে। সে হুয়াংকে অভিযুক্ত করে, মনে করে সে কাউকে লুকিয়ে রেখেছে। রাগের মাথায় সুঙ্গে তাকে চাকরি থেকে বের করে দেয় এবং টাকা দিয়ে বলে পরদিন যেন আর না আসে। হুয়াং খুবই ক্ষুব্ধ হয়ে যায়। সে বলে সুঙ্গে মেয়েটি আসলে বিপদের মধ্যে আছে, আর সুঙ্গের আচরণই তাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। এদিকে জিও নিজের রুমে রাগে তার আঁকা স্কেচ ছিঁড়ে ফেলে, এমনকি সে ক্যামেরার দিকে ছুরি তাক করে। সেই মুহূর্তে সুঙ্গে একটি রক্তাক্ত মুখের মহিলার অবয়ব দেখতে পায়। পরের দিন সুঙ্গে তার মাকে ডেকে আনে যেন তিনি জিওর দেখাশোনা করেন। তার মাও রাজি হয়ে যায়। কাজের সময় সুঙ্গে একটি খবর দেখে চমকে ওঠে, একজন ভিয়েতনামি মেয়ের হাসপাতালে পড়ে যাওয়ার খবর। সে নিশ্চিত হয় মেয়েটি হুয়াং। এদিকে সুঙ্গের বাসায় তার সাবেক স্বামী আসে। সে বলে জিওকে স্বাভাবিকভাবে বড় হতে দেওয়া উচিত, কিন্তু সুঙ্গে তা মেনে নেয় না এবং তাকে এখানে আসতে নিষেধ করে দেয়। এরপর যখন রাত হয় তখন সুঙ্গে ঘুমের মধ্যে জিওর কথা বলার শব্দ শুনে জেগে ওঠে। রুমে গিয়ে দেখে জিও একাই বসে তার আঁকা ছবির দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু নড়াচড়া দেখে সুঙ্গে ভয় পেয়ে যায় এবং মেয়েকে নিজের রুমে নিয়ে আসে। সিসিটিভিতে দেখা যায় একটি সাদা পোশাক পরা লম্বা চুলের তরুণী দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে দরজায় টোকা দেয়, আর তখনই জিও অস্বাভাবিক আচরণ করতে থাকে। সুঙ্গে আবার সিসিটিভি দেখে। এবার সেই মেয়েটি হঠাৎ জিওর রূপ নেয়, আর জিও যে রুমে ছিল সে এক পুরুষে পরিণত হয়। জিও বাইরে থেকে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। সে জানায় নিচতলা থেকে বারবার অদ্ভুত শব্দ আসছে। বিষয়টা জানার জন্য সেই রাতে সুনকে নিচতলার ফ্ল্যাটে যায় এবং জানতে চায় কি সেই বিরক্তিকর শব্দের উৎস। সুনকে নিচতলায় গিয়ে দেখে সেই লোকটি আসলে একজন তান্ত্রিক। যখন সে জিওর রুমের নিচের অংশে যায় তখন বুঝতে পারে যে শব্দটি হচ্ছিল সেটা ওই লোকটির কাছ থেকেই আসছিল। তান্ত্রিক জানায় সুনকের বাসায় কোনো এক অশুভ সত্তা ঢুকে পড়েছে, আর সেটি খুবই বিপজ্জনক। সে সুনকের ফ্ল্যাটে এসে সবকিছু পরীক্ষা করে এবং সাম্প্রতিক ঘটনাগুলো জানতে চায়। সুনকে তখন ইয়ঞ্জুর কেসের কথা বলে, যেখানে ইয়াঞ্জু আত্মহত্যা করেছে বলে ধরা হয়েছিল। ভিডিওতে ইয়াঞ্জু একটি শব্দ বারবার বলছিল। তান্ত্রিক ইয়ঞ্জুর ছবি পুড়িয়ে দিতে দিতে সুনগেকে থামতে বলে, কারণ এই শব্দটি খুবই বিপজ্জনক। এটি প্রাচীন তিব্বতী ভাষার, যার অর্থ ভেতরে এসো, এটা তোমার ঘর। এই মন্ত্র ব্যবহার করা হয় আত্মা ডাকার জন্য। এতে সুনকে অবাক হয়ে যায়, তার মেয়ে জিও কিভাবে এমন কিছু বলছে। তান্ত্রিক বলে জিওর মন দুর্বল, তাই সে আত্মা সহজেই তার মধ্যে প্রবেশ করতে পারছে। সুনকে তখন অনুরোধ করে যেন তার মেয়েকে বাঁচানো হয়, কিন্তু তান্ত্রিক জানায় একমাত্র উপায় হলো যখন আত্মা শরীরে প্রবেশ করবে তখন সেই শরীরকে হত্যা করা, অর্থাৎ সুঙ্গিকে নিজের হাতে নিজের মেয়েকে মারতে হতে পারে। এটা শুনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে সাময়িকভাবে আত্মার শক্তি কমাতে তান্ত্রিক কিছু তাবিজ দেয় এবং বলতে থাকে দরজার ওপরে ও প্রতিটি রুমে এগুলো লাগাতে হবে। আরও কিছু জিনিস দিয়ে ঘরকে এক ধরনের অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে হবে। এছাড়াও ইয়ঞ্জুর সব ছবি পুড়িয়ে ফেলতে হবে। সুনকে তখন ইয়ঞ্জুর মায়ের বাসা যায় ছবি খুঁজতে, কিন্তু ভেতরে ঢুকে দেখে ইয়ঞ্জুর মা মারা গেছেন কাগজে মোড়ানো অবস্থায়। ছবিগুলো ছিঁড়ে পানির পাত্রে রাখা ছিল। সুনকে দ্রুত সেগুলো সংগ্রহ করে আর লক্ষ্য করে জানালার কাঁচ খোলা। সে তাড়াতাড়ি ছবিগুলো নিয়ে তান্ত্রিকের কাছে যায় যেন সেগুলো পুড়িয়ে ফেলা হয়। ছবি পোড়ানো শেষ করে সুনকে দ্রুত বাসায় ফিরে আসে জিওর অবস্থা দেখার জন্য। এদিকে অফিসে খবর ছড়িয়ে পড়ে ইয়ঞ্জুর মাও আত্মহত্যা করেছে।
সবাই মনে করে এতে কেসটা সহজ হয়ে যাবে এবং ইন্স্যুরেন্স ক্লেমও নাও হতে পারে, ফলে দ্রুত কেস বন্ধ করা যাবে। বাসায় ফেরার পথে সুঙ্গি আবার ফোন করে জিওর খোঁজ নেয়, তার অবস্থা ঠিক আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সুঙ্গের মাকে কোন এক অস্বাভাবিক শক্তি ভয়ঙ্করভাবে টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত সেই বৃদ্ধ মহিলাটি খুবই নির্মমভাবে মারা যায়। সৌভাগ্যবশত জিও তখনও বেঁচে ছিল। পুলিশ এসে সুনগেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সুনগে এখন ইয়ঞ্জুর মায়ের মতোই কথা বলতে শুরু করে। সে বলে তার মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এগুলো সবই এক ভয়ঙ্কর আত্মার কাজ। সে আরও জানায় এই আত্মা আগে অন্য এক মেয়ের সঙ্গে ছিল, তারপর তাদের বাসায় এসেছে। পুলিশ কিছুই বুঝতে পারে না এবং সুঙ্গেকে শান্ত হতে বলে। তারা জিওকেও জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু সুঙ্গে তা থামিয়ে দেয়। সে মনে করে ছোট বাচ্চাকে এমন জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না। পরের দিন সুঙ্গে আবার নতুন ক্যামেরা নিয়ে বাসার বিভিন্ন জায়গায় লাগায়, বিশেষ করে যেসব জায়গায় আগে কাভার হয়নি। রাতে প্রবল বৃষ্টি শুরু হয়। সুঙ্গে জিও রুমে বসে তার পাশে ছিল। হঠাৎ বাইরে থেকে শব্দ আসে। সুঙ্গে গিয়ে দেখে কিছুই নেই, কিন্তু আসলে সেখানে বেশ কিছু অবয়ব ছিল, মৃত মানুষের মতো কিছু ছায়া, যারা হঠাৎ এসে আবার মিলিয়ে যায়। ভয়ে সুনগে ছুরি নিয়ে চারদিকে আঘাত করতে থাকে। সিসিটিভিতে সে আবার সেই মেয়েটির অবয়ব দেখে। সেই অবয়বটি জিওর রুমে ঢুকে পড়ে। সুনগে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা শক্তভাবে বন্ধ ছিল। সে জোর করে দরজা খোলার চেষ্টা করতে থাকে। এতে জিও ভয় পেয়ে যায় এবং মাকে থামতে বলে। শেষে সুনগে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ জিও যেন বদলে গিয়ে এক প্রাপ্তবয়স্ক মেয়েতে রূপ নেয়। পরের দিন তান্ত্রিক আবার বাসায় এসে পরীক্ষা করে। সে বুঝতে পারে এখনও অশুভ শক্তি কি এখানে রয়েছে এবং দ্রুত এক্সরসাইজ করতে শুরু করে। তা না হলে আত্মাটি কোনোভাবেই জিওর শরীর থেকে যাবে না। সেই রাতেই রিচুয়াল শুরু হয়। সুনগে ভয় পাচ্ছিল তার মেয়ের কি হবে তা ভেবে। রিচুয়ালের সময় জিও প্রতিরোধ করতে থাকে। তখন সুনগে লক্ষ্য করে তার শরীরে পোড়া দাগের মতো কিছু আছে। তান্ত্রিক সর্বশক্তি দিয়ে সেই আত্মাকে তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে জিও বমি করে। এরপর তান্ত্রিক বলে আত্মাটি বের হয়ে গেছে, এখন জিও সম্পূর্ণ মুক্ত। পরের দিন সুনগেকে থানায় ডাকা হয় তার মায়ের মৃত্যুর তদন্ত চালিয়ে যাওয়ার জন্য। পুলিশ জানতে চায় কেন সুনগে তার সাবেক স্বামীকে মেয়েকে দেখতে নিষেধ করেছে, যেখানে আইনের দিক থেকে সেটা বাবার অধিকার। এছাড়াও তারা প্রশ্ন তোলে জিওর পরিচয়পত্র কেন এখনো করা হয়নি। সুনগে স্বাভাবিকভাবে বলে তার মেয়ের বয়স মাত্র 8 বছর। এটা শুনে পুলিশ অবাক হয়ে যায় এবং জিওর জন্মসাল জানতে চায়। এই সময় সুনগের স্মৃতিতে ফিরে আসে এক অতীত, যখন সে তার স্বামীকে অন্য মেয়ের সঙ্গে প্রতারণা করতে দেখে ফেলেছিল। রাগে গাড়ি থেকে নেমে যাওয়ার পর একটি বেপরোয়া গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়, যেখানে জিও ছিল। পুলিশ ঘটনাস্থলের ছবি দেখায়। সেখানে দেখা যায় জিও আসলে তখন 18 বছরের তরুণী ছিল। তার উচ্চতাও প্রায় হোয়াংয়ের মতোই ছিল। দুর্ঘটনায় জিওর মুখ ও পায়ে গুরুতর দগ্ধ হওয়ার চিহ্ন ছিল। স্বামীর প্রতারণা আর সন্তানের দুর্ঘটনার বড় ধাক্কায় সুনগের মানসিক অবস্থা ভেঙে পড়ে, ফলে তার স্মৃতি আটকে যায়। সে জিওকে এখনও 8 বছরের বাচ্চা হিসেবেই ভাবতে থাকে, ঠিক দুর্ঘটনার আগের অবস্থায়। সেই রাতে জিওর বাবা মেয়েকে দেখতে আসে। এদিকে তান্ত্রিকের সহযোগী লক্ষ্য করে একটি জিনিস আগুনে পুড়ছে না, যা দেখে সে বুঝতে পারে সমস্যা এখনও শেষ হয়নি। সে তান্ত্রিককে ফোন করে, আর তান্ত্রিক বুঝতে পারে অশুভ শক্তি এখনও জিওর মধ্যেই আছে। এরপর সে আত্মা তান্ত্রিকের উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এই সময় সুনগে থানার কাজ শেষ করে বাসায় ফিরে দেখে তার সাবেক স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, প্রায় মৃত। জিও বলে সে কিছুই বুঝতে পারেনি কি করেছে। সুনগে তখন সব সিসিটিভি বন্ধ করে দেয়, শুধু একটি চালু রাখে। এরপর সে নিজেই তার সাবেক স্বামীকে হত্যা করে পরিস্থিতি নিজের মতো নিয়ন্ত্রণে আনার জন্য। এই সময় আবারও সেই আত্মা জিওর শরীরে প্রবেশ করে। তখনই তার মনে পড়ে তান্ত্রিকের কথা, যে বলেছিল আত্মা দুর্বল দেহে স্থানান্তরিত হয়। তাই সুনগে চেষ্টা করে আত্মাটিকে নিজের শরীরে টেনে নিতে। যখন সে নিশ্চিত হয় আত্মা তার মধ্যে এসেছে এবং জিও এখন মুক্ত, তখন সে নিজের জীবন শেষ করে দেয়, যেন সেই আত্মাটিও তার সঙ্গে ধ্বংস হয়ে যায়। কয়েকদিন পর পুলিশ জিওকে জিজ্ঞেস করে কেন সে তার মায়ের সামনে এখনও 8 বছরের মতো আচরণ করত। জিও জানায় তার মা শুধু তাকে নিয়েই বেঁচে ছিল, তাই সে মায়ের মানসিক অবস্থার কথা ভেবে সেভাবেই আচরণ করত। শেষে জিও স্বীকার করে সে জানত তার আসল বয়স 18 বছর।
তারপর সে অদ্ভুতভাবে হাসে। এই হাসির অর্থ কী?